মঙ্গলাভারম, যার অর্থ মঙ্গলবার। মঙ্গলাভারম শুধু একটা থ্রিলার নয়, এটা একটা মেসেজ। ন্যায় যদি না মেলে তাহলে কখনো কখনো অন্যায়কে শেষ করতে হয় অন্যায়ভাবেই। বলছি 2023 সালে রিলিজ হওয়া ভারতের তেলেগু ইন্ডাস্ট্রির একটা সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার মুভি মঙ্গলাভারমের কথা, যা IMDb-তে 6.7 আউট অফ 10 রেটিং পেয়েছে। বেশ কিছু আপত্তিকর সিন থাকলেও গল্পের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে মঙ্গলাভারম মুভিটার এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের 1986 সালের ঘটনা দেখানো হয়, যেখানে আমরা রবি নামের একটা ছেলেকে দেখতে পাই। সে রাতের অন্ধকারে মহালক্ষ্মীর মন্দির দর্শন করতে যায়। আর পরের দিন সকালে রবি তার বন্ধুর সাথে দেখা করে, তার নাম সালু। রবি সালুকে তাদের একটা ছবি দেখায়, যেটা তারা আগের দিন মেলায় গিয়ে তুলেছিল। ছবিটি দেখে সালু বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু আমাকে ভালো লাগছে না। তখন রবি বলে, তোমার চোখে কাজল না থাকায় এমনটা মনে হচ্ছে। তারপর সে রবিকে জানায় তার কাজল শেষ হয়ে গেছে। তখন রবি তার পকেট থেকে একটা কাজল বের করে সালুর হাতে দেয়। গত রাতে সে মন্দির থেকে এটা এনেছে। সালু খুব খুশি হয় আর তাকে জিজ্ঞেস করে, এত রাতে মন্দিরে যেতে তোমার একটু ভয় করেনি? রবি বলে, ভয় তো লেগেছিল, কিন্তু সালুর মুখে হাসির জন্য সে যে কোনো কিছু করতে পারে। তারপর তারা বাড়ির পথে রওনা হয়। যেতে যেতে রাস্তার পাশে এক গভীর কুয়ার ভেতর তারা একটা ছোট্ট কুকুরের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সালুর সেটা দেখে খুব কষ্ট হয়, আর তার জন্য রবি একটা দড়িতে ভর দিয়ে কুয়ার মধ্যে ঢুকে কুয়ায় আটকে থাকা ছোট্ট বাচ্চাটিকে তুলে নিয়ে আসে। সালু সেটাকে বাড়ি নিয়ে চলে যায়। সালু বাচ্চাটিকে মানুষ করবে বলে তার ঘরের কাছে নিয়ে আসে। ঘরে ঢুকতেই সে দেখে তার বাড়িতে বাবা ও তার সৎমা এসেছে। সালুর বাবা সৎমায়ের কথাতেই উঠবোস করে। সৎমায়ের বুদ্ধিতেই সালুকে তার বাবা আজকে দিদার কাছে রেখে গেছে। সালুর নামে 1 বিঘা জমি আছে, সেটা সালুর বাবাকে না দিলে সালুকে তারা বাড়ি নিবে না। কিন্তু সালুর দিদা তা দিতে অস্বীকার করে, তাই সালুকে রেখেই তারা চলে যায়। এতে সালুর মন ভেঙে যায়। সে মহালক্ষ্মীর মন্দিরে যায় আর কান্না করতে থাকে। তখন সেখানে রবি আসে। রবি তাকে সান্ত্বনা দেয়। তারা একসাথে মন্দিরে প্রদীপ জ্বালায়, গল্প করে। ঠিক তখনই রবির বাবা এসে রবিকে বকাঝকা করতে থাকে আর বলে, তোকে বিড়ি আনতে বলেছি আর তুই এখানে এসে খেলছিস। সাথে সাথে রবি সেখান থেকে চলে যায়। তখন রবির বাবা সালুকে বাজেভাবে স্পর্শ করে আর পরের দিন বাড়িতে আসতে বলে। পরের দিন বিকেলে সালুর দিদিমা বাড়িতে এসে দেখে সালু ভয়ে লুকিয়ে আছে। দিদিমা এটা দেখে সালুর বাবাকে ফোন করে বলে, সালু এখন বড় হয়ে যাচ্ছে, তোমরা সালুকে বাড়িতে নিয়ে যাও। তখন সালুর বাবা বলে, তোমাদের সমস্যা তোমরা মিটিয়ে নাও। এই বলে সে ফোন রেখে দেয়। সে রাতে বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনে সালুর ঘুম ভেঙে যায়। আর সে বাইরে বেরিয়ে এসে দেখে তার বন্ধু রবির ঘর দাউ দাউ করে আগুনে পুড়ছে, আর সেই আগুনে রবি আর তার বাবা মারা যায়। এইসব ঘটনায় সালু ভেঙে পড়ে। এরপর আমরা 10 বছর পরের দৃশ্য দেখতে পাই। এক মঙ্গলবার গভীর রাত, একটা কুকুরকে পুরো গ্রাম জুড়ে ঘুরে বেড়াতে দেখা যায়। আর একটা অদ্ভুত পোশাক পরা এক রহস্যময় চরিত্রকে 2 হাতে ও মাথায় আগুন নিয়ে গ্রামের পথে ছুটে বেড়াতে দেখা যায়। পরের দিন সকালে গ্রামের ভেতর একটা দেয়ালের সামনে কয়েকজন লোককে স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। একে একে গ্রামের আরও লোক জড়ো হতে থাকে। সেখানে হাজির হয় 2 বন্ধু কাশি ও পুলি। পুলি অন্ধ, তাই তাকে সবকিছু এক্সপ্লেন করে দেয় কাশি। দেয়ালে লেখা ছিল গ্রামেরই এক বাসিন্দা ছোট প্রতাপের সাথে ড্যানিয়েলের স্ত্রী ম্যারির একটা অবৈধ সম্পর্ক ছিল। তখন ড্যানিয়েল রেগে বলে, আজ আমি ওকে শেষ করে ফেলবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর দেখা যায় এক লোক তার জমিতে কাজ করতে গিয়ে দেখে তার পাতকুয়ার সামনে অনেকগুলো প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। সে সামনে গিয়ে দেখে 2টো মৃতদেহ পড়ে আছে। তখন গ্রামের সবাই এসে দেখে ড্যানিয়েলের স্ত্রী আর ছোট প্রতাপের মৃতদেহ। সবাই অবাক হয়ে পড়ে। সেই সময় সেখানকার লোকাল পুলিশ স্টেশনের এক মহিলা এসআই মায়া হাজির হয়। সে মৃতদেহটি দেখে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, কি হয়েছিল? তখন ড্যানিয়েল বলে, দেয়ালে লেখা দেখে আমি আমার বউকে খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু খুঁজে পাইনি। এখানে এসে দেখি সে মারা গেছে। এরপর সেখানে বাসু নামের একজন ফটোগ্রাফার আসে। সে ডেড বডির ছবি তুলতে থাকে। তখন এসআই মায়া বলে বডিগুলো পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে, কিন্তু গ্রামের সবাই পোস্টমর্টম না করার জন্য প্রতিবাদ করে। কাশীনাথ বলে, আমাদের গ্রামের প্রকাশবাবুর সাথে কথা বলে নিন। এসআই বলে, এই প্রকাশবাবুটাকে? তখন কনস্টেবল বলে, প্রকাশবাবু এই গ্রামের জমিদার। প্রকাশবাবুর অনুমতি ছাড়া গ্রামের কেউ পোস্টমর্টম করতে দেবে না। এরপর আমরা প্রকাশবাবুকে দেখতে পাই। সে তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আমার জন্য কিছু রেখে যাওনি কেন? এই বলে সে তার বাবার ছবিতে জুতা পেটা করতে থাকে। সেই সময় সেখানে প্রকাশবাবুর স্ত্রী রাজশ্রী দেবী আসে আর পূজার প্রসাদ নিতে বলে, কিন্তু প্রকাশবাবু বলে, আমি ভগবান বিশ্বাস করি না। এই বলে সেখান থেকে সে চলে যায়। এরপর প্রকাশবাবু ঘটনাস্থলে পৌঁছায় আর পুলিশ অফিসার মায়া প্রকাশবাবুর কাছে পোস্টমর্টম করার অনুমতি চায়। কিন্তু প্রকাশবাবু বলে, কেউ বদমাইশি করে দেয়ালে লিখে গেছে, আর সেই লেখাটা দেখেই এরা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে, এইটা গিয়ে লিখেন। পুলিশ অফিসার বলে,
আমি এই কাজটি করতে পারবো না, এটা একটা খুনের ঘটনা। তখন প্রকাশবাবু রেগে গিয়ে বলে, এটা আমার গ্রাম, এখানকার লোকেরাও আমার। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর গ্রামে মুখোশ পরা রহস্যময় এক লোককে দেখা যায়, সে মৃতদেহ পোড়াচ্ছে। পরের দিন সকালে দেখা যায় গ্রামের এক ডাক্তার গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করছে এবং তাদের বিভিন্নভাবে সাহায্য করছে। পরে আমরা জানতে পারি ডাক্তারের একটি মেয়ে ছিল, সে বহুদিন আগে আত্মহত্যা করে মারা যায়। তারপর আমরা নালি নামের একটা ছেলেকে দেখি যে বাড়ি বাড়ি গিয়ে বিয়ের নিমন্ত্রণ দিচ্ছে। নালি লাস্ট গুজরা নামের একটা লোকের বাড়িতে যায়। গুজরার বোনকে নালি খুব ভালোবাসে। নালি আসলে এখানে গুজরার বোনের সাথে লাইন মারতে এসেছিল। তো গুজরার বোনের সাথে লাইন মারার এক পর্যায়ে গুজরা বাড়িতে ফিরে আসে আর নালির সাথে দেখা হয়ে যায়। তখন নালি বলে, গোবিন্দনাথ রাজের মেয়ের বিয়ে, তাই নিমন্ত্রণ করতে এসেছি। পরের দিন গোবিন্দনাথের মেয়ের বিয়েতে গ্রামের সবাই আসে। একটা পর্যায়ে বিয়ে বাড়িতে আলোচনা শুরু হয় যে এই খুনগুলো কে করতে পারে। তখন গুর্জা বলে, আমার তো সন্দেহ হয় ক্যামেরাম্যান বাসুর ওপর। নালি সেই কথা শুনে গোপনে বাসুকে জানায়। বাসু রেগে গিয়ে গুর্জাকে মারতে থাকে। এই দেখে পুরো বিয়ে বাড়িতে মারামারি শুরু হয়ে যায়। এই সময় হঠাৎ প্রকাশবাবুর গাড়ি দেখে সবাই মারামারি থামিয়ে দেয়। প্রকাশবাবু তার স্ত্রী রাজশ্রী দেবীকে নিয়ে বিয়েতে আসে। রাজশ্রী এসে গোবিন্দনাথের মেয়েকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। এরপর গোবিন্দনাথ এসে সবাইকে বলে, দেখো কে খুন করছে আমরা জানি না, কিন্তু তোমরা আমার মেয়ের বিয়েতে কেন ঝামেলা করছো। এই কথা শোনার পর সবাই সেখান থেকে চলে যায়। তার পরের সিনে দেখা যায় গ্রামের মন্দিরের পুরোহিত তার স্ত্রীকে বলে, মহালক্ষ্মীর পুজো আসছে, কি করে পুজো হবে। তখন পুরোহিতের স্ত্রী জমিদারের কাছ থেকে সাহায্য চাইতে বলে। পরের দিন সকালে পুরোহিত জমিদার বাড়িতে যায় আর জমিদারকে বলে, মহালক্ষ্মীর পুজোর জন্য কিছু সাহায্য করুন। জমিদার বলে, আমি কোনো সাহায্য করতে পারবো না। এটা শুনে পুরোহিত সেখান থেকে চলে যেতে থাকে। তখন রাজশ্রী দেবী ঘর থেকে বেরিয়ে এসে পুরোহিতের হাতে টাকা তুলে দেয় আর জিজ্ঞাসা করে, পুজো কবে থেকে শুরু হচ্ছে। তখন পুরোহিত বলে, সোমবার রাত থেকে শুরু হয়, তবে মঙ্গলবার রাতে অখণ্ড জ্যোতির সাথে সমাপ্ত হবে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা মঙ্গলবার রাতের দৃশ্য দেখতে পাই। মহালক্ষ্মীর পূজা ধুমধাম করে পালন করা হচ্ছে। অন্যদিকে মুখোশ পরা সেই রহস্যময় ব্যক্তিটি ঢোলের আওয়াজ শুনে নাচছে। পরের দিন সকালে আবার একজন দেয়ালে কিছু একটা লেখা দেখতে পায়। সে গ্রামের সবাইকে ডেকে আনে। সবাই দেখে গ্রামের বীর কৃষ্ণ আর নাগমণির সাথে অবৈধ সম্পর্কের কথা দেয়ালে লেখা আছে। তখন কাশীনাথ বলে, তারা দুজন বেঁচে আছে কিনা কেউ গিয়ে দেখো। এরপর আমরা দেখি রবি কৃষ্ণ আর নাগমণির মৃতদেহ গাছে ঝুলছে। গ্রামের লোকজন সেখানে জড়ো হয়ে যায় আর পুলিশ অফিসার মায়া সেখানে চলে আসে। অফিসার মায়া গুজরাকে জিজ্ঞেস করে, রবি কৃষ্ণ আর রাজু তো তোমার বন্ধু ছিল তাই না। এরপর অফিসার গুর্জাকে সাবধানে থাকতে বলে। সে গ্রামের সবাইকে সন্দেহ করতে থাকে। এরপর সেখানে বাসু মৃতদেহের ছবি তুলতে আসে। তখন অফিসার বাসুকেও জিজ্ঞেস করে, তোমার সাথে আগের দিন রবি কৃষ্ণের হাতাহাতি হয়েছিল তাই না। এটা শুনে বাসু একটু ঘাবড়ে যায়। সেই সময় প্রকাশবাবু হাজির হয়ে আর অফিসারকে বলে তাদের অবৈধ সম্পর্কের কথা। গ্রামের সবাই জানতে পেরে যায়, তাই অপমানে ভয়ে তারা দুজন আত্মহত্যা করেছে। অফিসার মায়া বলে, এটা সুইসাইড নয়, এটা প্ল্যান করে কেউ মার্ডার করছে আর ইচ্ছে করেই দেয়ালে নাম লিখেছে। সে বাইরের কেউ নয়, এই গ্রামেরই কেউ, যে সবার ব্যাপারে জানে। সেই সময় প্রকাশবাবু জিজ্ঞেস করে, তোমার কেন মনে হচ্ছে এটা খুন। অফিসার বলে, এই গাছের ডালটি অনেক উঁচু, ফাঁসি লাগানোর জন্য কিছু একটা সাপোর্টের দরকার, কিন্তু এখানে তো তেমন কিছুই দেখা যাচ্ছে না। তখন সে বলে, খুনিকে ধরার জন্য পোস্টমর্টেম করা খুবই জরুরি। এরপর প্রকাশবাবু কিছু না বলেই সেখান থেকে চলে যায়। মায়া তখন বডিগুলো পোস্টমর্টেমে পাঠিয়ে ইনভেস্টিগেট করতে শুরু করে দেয়। মায়া কনস্টেবলকে বলে, ইনভেস্টিগেশন করে দেখলাম যে খুন করেছে সে কোনো এভিডেন্স রেখে যায়নি, শুধু দেয়ালে তাদের দুজনের নাম লিখেছে। গ্রামের কিছু মানুষ না জানার ভান করছে আর কিছু মানুষের চোখে মুখে শয়তানি লুকিয়ে আছে। অফিসার কনস্টেবলকে জিজ্ঞেস করে, পোস্টমর্টম রিপোর্ট কবে আসবে। সে জানায় 1 সপ্তাহের মধ্যেই আসবে। পরের সিনে আমরা দেখি গ্রামের সবাই মহালক্ষ্মীর মন্দিরে জড়ো হয়েছে। তখন গ্রামের পুরোহিত বলে, বড় একটা যজ্ঞের দরকার। বহু বছর আগে এরকম একটা সময়ে গ্রামের অনেক লোক রক্তবমি করে মারা যায়। তখন জমিদার বাবুর বাবা মন্দিরে যজ্ঞ করলে সব ঠিক হয়ে যায়। কাশীনাথ বলে, যজ্ঞের সাথে মৃত্যুর কি সম্পর্ক। পুরোহিত বলে, এই ঘটনাগুলি মহালক্ষ্মীর প্রিয় দিন মঙ্গলবারেই ঘটছে। তখন বাসু বলে, পুরোহিত যা বলছে ঠিকই বলছে, আর কাল তো মঙ্গলবার। গ্রামের প্রধান বলে, আজ রাতে কিছু ছেলে গ্রামে পাহারা দেবে, কে লিখছে তাকে ধরার জন্য। গ্রামের সবাইকে জানিয়ে দাও, আজ রাতে কেউ যেন ঘর থেকে বের না হয়। পুলিশও গ্রামের সবাইকে জানিয়ে দেয়। পরদিন মঙ্গলবার রাতে গুর্জা আর গ্রামের কিছু ছেলেরা মিলে গ্রাম পাহারা দেয়। হঠাৎ গুর্জা গামছা দিয়ে মুখ ঢাকা সন্দেহজনক একজনকে দেখতে পায়। গুর্জা লোকটাকে ফলো করতে থাকে। তখনই লোকটা গ্রামের সবাইকে দেখে পালিয়ে যেতে নেয়। গ্রামবাসী দৌড়ে ছুটে লোকটাকে ফলো করতে থাকে। লোকটা প্রাণপণে দৌড়ে একটা ব্রিজের কাছে চলে আসে। ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়।
লোকটা লুকিয়ে সাঁতরে নদীর একটা কিনারায় এসে পৌঁছায়। তখন গুর্জা আর গ্রামের সবাই মিলে লোকটিকে ধরে ফেলে। গুর্জা লোকটির মুখ থেকে গামছা সরিয়ে দেয়। এ কি, এই লোকটা তো নালি। তা দেখে গ্রামের সবাই অবাক হয়ে পড়ে, আর গুর্জা নালিকে মেরে পুলিশের হাতে তুলে দেয়। সেই রাতেই গ্রামের সেই পরোপকারী ডাক্তার বাস থেকে নেমে বাড়ি ফিরছিল। জঙ্গল মতো একটা রাস্তা ধরে সে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সে একটা মেয়েলি কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার শব্দ ফলো করে একটু এগিয়ে গিয়ে দেখে একটা মেয়ে পাতকুয়ার ধারে বসে কাঁদছে। ডাক্তারের পায়ের আওয়াজ শুনে মেয়েটি হঠাৎ পাতকুয়ায় ঝাঁপ দেয়। ডাক্তার ভয় পেয়ে সেই মেয়েটির নাম বলে ওঠে, সালু। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, সালু। গল্পের শুরুতেই যে বাচ্চা মেয়েটিকে দেখানো হয়েছিল সেই সালু। আর এখান থেকেই গল্প 18 মাস পেছনে চলে যায়। ছোট্ট সালু এখন বড় হয়ে গেছে। সালু তার কুকুরটিকে আদর করে কলেজে যায়। এরপর কলেজের লাইব্রেরি রুমে দেখা হয় ইংলিশ প্রফেসরের সাথে। প্রফেসর বলে, তুমি আমাকে দেখলেই ভয় পাও কেন? তুমি খুব ভালো স্টুডেন্ট। আমি ভালো স্টুডেন্টদের কখনো হাত ছাড়ি না। তখন সালু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় আর মনে মনে প্রফেসরকে ভালোবাসতে থাকে। এরপর হঠাৎ এক বৃষ্টির দিনে সালু বৃষ্টিতে ভিজে প্রফেসরের বাড়িতে যায়। প্রফেসর সালুকে তার ঘরে আসতে বলে আর মাথা মোছার জন্য একটা গামছা দেয়, চেয়ারে বসতে বলে। এরপর প্রফেসর শেক্সপিয়রের একটা রোমান্টিক গল্প শোনাতে থাকে আর সালুকে কিস করতে যায়। কিন্তু সালু ভয় পেয়ে তাকে সরিয়ে দেয় আর দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু বাইরে যেতে না যেতেই সালুর কি যেন একটা হয়ে যায়। সে সিঁড়িতে বসে 7-5 ভাবতে থাকে। কিছুক্ষণ পর সালু প্রফেসরের কাছে আবার ফিরে আসে আর তাদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে একটা ভালোবাসার মিষ্টি সম্পর্ক গড়ে উঠতে থাকে। এভাবে বেশ ভালোই কিছুদিন কেটে যায়। কিন্তু হঠাৎ একদিন প্রফেসর অন্য একটা মেয়েকে বিয়ে করে কলেজে নিয়ে আসে সবার সাথে আলাপ করাতে। সেটা দেখে সালু ভীষণ কষ্ট পায়। সে প্রফেসরের সাথে দেখা করে। প্রফেসর সালুকে বলে, তুমি ঠিক উপন্যাসের বইয়ের মতো, যে বই একবার আমি পড়ে ফেলি সেটা আর দ্বিতীয়বার পড়ি না। এই কথাটা বলে প্রফেসর সেখান থেকে চলে যায়। সালু ভীষণ কষ্ট পায় আর কাঁদতে থাকে। এরপর সালু বাড়িতে ফিরে দেখে তার দিদিমা মারা গেছে। গ্রামের লোকজন সালুর বাবাকে বলে সালুকে তাদের সাথে নিয়ে যেতে। সালুর বাবা বলে, যতক্ষণ না আমার নামে জমি লিখে দেবে ততক্ষণ আমি ওকে নিয়ে যাব না। তখন সালু রেগে গিয়ে তার বাবাকে জমির সব কাগজ দিয়ে দেয় আর সেখান থেকে চলে যেতে বলে। এরপর সালু একা হয়ে পড়ে। একা হওয়ার কারণে গ্রামের সবাই তাকে খারাপ নজরে দেখতে থাকে। ভালোবাসা হারিয়ে দিদিমাকে হারিয়ে সালু ভীষণ ডিপ্রেশনে পড়ে যায়। সে প্রফেসরের চেহারা সব পুরুষদের মধ্যে দেখতে পায়। সালু এক প্রকার মানসিক রোগের মতো হয়ে পড়ে। আর গ্রামের পুরুষরা সেই সুযোগটি নেয়। গ্রামের সব পুরুষ সালুকে ভোগ করতে থাকে আর সালুর শারীরিক চাহিদা কন্ট্রোলের বাইরে চলে যেতে থাকে। সেটা না মেটা পর্যন্ত সালু অস্থির হয়ে যায়। সালু বুঝতে পারে সে যেটা করছে সেটা ঠিক না, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। একদিন বাসে করে যাওয়ার সময় একটা ছেলের সাথে তার বডিতে বারবার টাচ লাগে। সালু নিজেকে কন্ট্রোল করার জন্য রাবারের গার্ড দিয়ে বারবার নিজের হাতে আঘাত করতে থাকে। আরেকদিন সালু কারখানায় যায় যেখানে সে কাজ করে। সেখানে কারখানার মালিকের বন্ধুরা সালুকে ভোগ করতে চায়। সালু প্রতিবাদ করায় কারখানার মালিক সালুর সাথে বাজে ব্যবহার করে। সালুকে চোর অপবাদ দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। সালু সেই দুঃখে আত্মহত্যা করতে যায়, কিন্তু পারে না। সে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। একদিন রাতে কিছু লোক তাকে তাড়া করে। সালু একটা পুরনো বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে। তারপর মহালক্ষ্মীর মন্দিরে বসে সে কাঁদতে থাকে। পরের দিন সকালে গ্রামের কিছু লোক প্রকাশবাবুর কাছে আসে আর বলে, সালু গ্রামে যেভাবে ঘুরে বেড়াচ্ছে তাতে গ্রামের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। তখন প্রকাশবাবু বলে, সালুকে এখানে ধরে আনো। সেদিন সালু খুব খুশি হয়ে খুব সুন্দর একটা শাড়ি পরে কোথাও বের হতে যাচ্ছিল। তখন গ্রামের সবাই মিলে সালুর বাড়িতে যায় আর বলে, প্রকাশবাবু তোকে ডেকেছে। কেন ডেকেছে সালু জিজ্ঞেস করার পর তাকে চুলের মুঠি ধরে প্রকাশবাবুর কাছে নিয়ে যায়। প্রকাশবাবু বলে, এই গ্রাম আমার পরিবার, আর কেউ যদি গ্রামের অপমান করে আমি সেটা সহ্য করব না। তখন সে গ্রামের লোকদের বলে, একে গ্রাম থেকে বের করে দাও। সেই সময় গ্রামের সবাই সালুকে মেরে গ্রাম থেকে বের করে দেয়। পরের দিন সকালে পাতকুয়া থেকে সালুর মৃতদেহ পাওয়া যায়। তখন গ্রামের প্রধান সৎকারের ব্যবস্থা করতে বলে, কিন্তু ছোট প্রতাপ বলে কেউ সৎকারের ব্যবস্থা করবে না। এরপর সিন বর্তমানে ফিরে আসে আর দেখানো হয় পুলিশ স্টেশনে এসআই মায়া নালিকে জেরা করছে। নালি বলে, আমি কাউকে খুন করিনি, আমি গুর্জার বোনকে ভালোবাসি। তাই আমি ভেবেছিলাম দেয়ালে আমাদের নাম লেখা দেখলে সবাই আমাদের বিয়ে দিয়ে দেবে, সেজন্য আমি দেয়ালে নাম লিখতে গিয়েছিলাম। একটু পরে কনস্টেবল এসআইকে পোস্টমর্টেম রিপোর্ট দেয় আর সেটা দেখে এসআই অবাক হয়ে পড়ে আর বলে, নালি খুনটা করেনি। সেই সময় কনস্টেবল বলে, গ্রামের ডাক্তার যখন থেকে পাতকুয়োর সামনে সালুকে দেখেছে তখন থেকে সবাই ভয় পেয়ে আছে। এসআই বলে, এই মঙ্গলবার আমরা খুনিকে ধরে নেব। এরপর আসে সেই মঙ্গলবার রাত, যেখানে গুর্জা লোকেদের দুটি দলে ভাগ করে দেয়। একদল গ্রামের বাইরে খুঁজবে আর আরেক দল গ্রামের ভেতরে। সবাই যখন খুঁজে চলছে তখনই আবার সেই রহস্যময় ছায়ামূর্তিটিকে মাথায় আগুন নিয়ে ঘুরতে দেখা যায়।
ছায়ামূর্তিটা আর কেউ নয়, সেটা আসলে পণ্ডিতের স্ত্রী, যিনি প্রত্যেক মঙ্গলবার রাতে মহালক্ষ্মীর মতো বেশভূষা করে 2 হাতে ও মাথায় আগুন নিয়ে সারা গ্রামে ঘুরে বেড়ান। এটি প্রতি মঙ্গলবার রাতেই তাকে করতে হয়। গ্রামবাসীর মঙ্গল সাধনের জন্য প্রত্যেকবার পূজার সময় তিনি এটি করে থাকেন। তবে এটা একটা গোপন উপাচার, যেটা শুধুমাত্র তিনি এবং পণ্ডিতই জানেন, আর অন্য কাউকে এই সমস্ত কথা জানার নিষেধ আছে। অন্যদিকে আমরা দেখি প্রকাশবাবু আর ফটোগ্রাফার বাসু এবং এসআই মায়া আলাদা আলাদাভাবে বেরিয়ে পড়েছে খুনিকে ধরার জন্য। এরপর গুর্জা শুনতে পায় গ্রামের বাইরে কেউ দেয়ালে নাম লিখছে। সেখানে পৌঁছে দেখে ডাক্তারের বিজ্ঞাপন লেখা। গুর্জা বুঝতে পারে কেউ ইচ্ছে করে আমাদের গ্রামের বাইরে ডেকেছে। তখন গ্রামের সবাইকে নিয়ে আবার সে গ্রামের দিকে ছুটতে থাকে। এরপর দেখা যায় গ্রামের ডাক্তার দেয়ালে কিছু লিখতে যাচ্ছিল। তখন পুলিশ অফিসার মায়া সেখানে চলে আসে। তখনই এই সকল ঘটনার আসল রহস্য উন্মোচিত হয়। আমরা জানতে পারি দেয়ালে লেখা নাম এবং গ্রামের ঘটনাগুলো সব ডাক্তার করছে। মায়া বলে, তুমি ভূতের গল্প দিয়ে সব লুকোতে চেয়েছিলে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে অজ্ঞান করার ওষুধ পাওয়া গেছে। তখনই আমি বুঝতে পারলাম ভূতের গল্প আর অজ্ঞান করার ওষুধের মধ্যে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে। তাই তোমার পেছন পেছন করতে আমি এখানে চলে এসেছি। তারপর ডাক্তার আর পুলিশ অফিসারের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর এক পর্যায়ে ডাক্তার অফিসারকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর পুলিশ অফিসারের যখন জ্ঞান ফেরে তখন সে জিজ্ঞেস করেন, তুমি এই খুনগুলো কেন করছো? তখন ডাক্তার বলে, সালুর জন্য। মায়া বলে, তোমার আর সালুর মধ্যে কি সম্পর্ক ছিল সেটা গ্রামবাসীর মুখ থেকে আমি শুনেছি। এই কথা শুনে ডাক্তার রেগে গিয়ে বলে, তুমি যে বিষয়টা জানো না সে সম্পর্কে না বলাই ভালো। সালুর কী অবস্থা ছিল সেটা কেউই জানে না। গ্রামের লোকদের টর্চারে তার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, তাই আমি তাকে রক্ত টেস্ট করতে দেই আর ভালো একটা ডাক্তার দেখাই। ডাক্তার আমায় বলে এ যাত্রায় সালু বেঁচে গেছে, তবে এটা ঈশ্বরের আশীর্বাদ না অভিশাপ বোঝা মুশকিল, কারণ সালুর হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার ধরা পড়েছে। এই মানসিক রোগটা ছোটবেলায় যে কোনো পরিস্থিতির কারণে বা কোনো রকম দুঃখের কারণে হয়েছে। সালু নিজেকে স্যাটিসফাই করার জন্য নানা রকম মানুষের সাথে সম্পর্ক তৈরি করে, আর তা না হলে সে নিজেকে আঘাত করতে থাকে। গ্রামের ডাক্তার তখন জিজ্ঞেস করে, আচ্ছা এর কোনো ওষুধ নেই ঠিক হওয়ার? তখন ডাক্তার বলে, ওষুধের থেকেও জরুরি হলো সালুকে খুশি রাখা আর ভালো মতো ভালোবাসা দেয়া। এরপর ঘটনা বর্তমানে আসে। গ্রামের ডাক্তার বলে, আমার নিজের মেয়েকে আমি বাঁচাতে পারিনি। সে কোনোদিন তার প্রবলেমের কথা কাউকে জানায়নি। যখন সালুর প্রবলেমের কথা আমি জানতে পারি তখন ওকে সুস্থ করার চেষ্টা করছিলাম। হঠাৎ সালু একদিন বলে, আমি বাঁচতে চাই না, আমি কার জন্য বাঁচবো, কিসের জন্য বাঁচবো, সেই নিয়ে সে দুঃখ করছিল। অন্যদিকে দেখা যায় সেই মুখোশ পরা লোকটা বাসুর উপর হামলা করে দেয়, আর তার সঙ্গে লড়াই শুরু হয়ে যায়। বাসু মুখোশ পরা ব্যক্তিটির পিঠে ছুরি মারে। সেই সময় একটা কুকুর এসে বাসুর উপর ঝাঁপিয়ে পড়ে। তখন মুখোশ পরা ব্যক্তিটি সুযোগ পেয়ে বাসুর বুকে ত্রিশূল মেরে দেয়। কে এই রহস্যময় মুখোশধারী লোক? এরপর দেখা যায় ডাক্তারবাবুর বাড়ির আশেপাশে সেই মুখোশ পরা লোকটি ঘোরাফেরা করছিল। একদিন ডাক্তারবাবু তাকে ধরে ফেলে। পরের দিন সকালে ডাক্তার সালুকে বলে, তুই এতদিন ভেবেছিলি তোর কেউ নেই, কার জন্য বাঁচবি? এবার দেখ, এমন কেউ একজন আছে যে তোর জন্য সব কিছু করতে পারে। তখন আমরা মুখোশ পরা ব্যক্তিটির মুখ দেখতে পাই। আমরা জানতে পারি এই ব্যক্তিটি হলো সালুর ছোটবেলার বন্ধু রবি। এরপর আমরা রবির থেকে জানতে পারি রবির বাবা সেই দিন সালুর সাথে খারাপ আচরণ করেছিল বলে রবি তার বাবাকে সেই রাতে মেরে ঘরে আগুন জ্বালিয়ে দেয়। আর গ্রামের সবাই মনে করে সেই আগুনে রবিও মারা গেছে। তখন রবি বলে, আমার বাবার জন্য লজ্জায় তোর সামনে আসতে পারিনি। তারপর রবি সালুকে বিয়ের জন্য বলে। ডাক্তার বলে, কালই তোমাদের দুজনের বিয়ের জিনিসপত্র কিনে আনবো আর মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে তোমাদের বিয়ে দেব। তোমরা বিয়ের পর এই গ্রাম থেকে অনেক দূরে চলে যেও। পরের দিন সকালে ডাক্তার আর রবি গ্রামে ফিরে আসে, আর একজনের কাছ থেকে শুনতে পায় সালু পাতকুয়ায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। ডাক্তারবাবু সেখানে গিয়ে দেখে সালুর মৃতদেহটি সৎকারের ব্যবস্থা কেউ করতে চায় না। তখন ডাক্তার বলে, আমি শহরে ফোন করে দেব, তারা মৃতদেহটি এসে নিয়ে যাবে। এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে। তখন পুলিশ অফিসার বলে, সালু তো আত্মহত্যা করেছে, তাহলে তুমি গ্রামের লোকদের মারছো কেন? তখন ডাক্তার বলে, সালু আত্মহত্যা করেনি, ওরা 6 জন মিলে তাকে মেরে ফেলেছে। ওই 6 জনের মধ্যে আমি 4 জনকে মেরে ফেলেছি, আর বাকি 2 জনের মধ্যে একজনকে রবি এতক্ষণে শেষ করে দিয়েছে, আর এখন আমি আরেকজনকে শেষ করতে যাচ্ছি। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, আর আরেকজন কে? তখন ডাক্তার জানায়, সে আর কেউ না, সে প্রকাশবাবুর স্ত্রী রাজশ্রী দেবী। এই কথা শুনে সে অবাক হয়ে যায়, আর ঘরের বাইরে থেকে এই কথাগুলো শুনছিল প্রকাশবাবু। এরপর প্রকাশবাবু বাড়ি ফিরে। তখন রাজশ্রী দেবী জিজ্ঞেস করে, আসল খুনি কি ধরা পড়েছে? প্রকাশবাবু রাজশ্রী দেবীর গলা চেপে ধরে আর বলতে থাকে, তুমি সব জেনে নাটক করছিলে না? রাজশ্রী দেবী তখন প্রকাশবাবুর পেটে ছুরি মেরে দেয়। তখন আমরা জানতে পারি সালু যখন বাড়ি ফিরছিল সেই সময় কিছু লোক তাড়া করে, আর সালু একটা পুরান বাড়িতে লুকিয়ে পড়ে। তখন সালু দেখে বাসু আর রাজশ্রী দেবীর মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে,
কিন্তু সেখান থেকে পালাতে গেলে রাজশ্রী দেবী সালুকে দেখে নেয় আর সে গ্রামের ওই 5 জনকে নিয়ে সালুকে মেরে ফেলে। এদিকে প্রকাশবাবু তার বাড়ির ব্যালকনি থেকে রাজশ্রী দেবীকে ফেলে দেয় আর গায়ে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। ডাক্তারবাবু এসে দেখে রাজশ্রী দেবীকে প্রকাশবাবু মেরে ফেলেছে। এরপর আমরা দেখি রবিকে পাতকুয়ায় ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেয়। পরের দিন সকালে প্রকাশবাবু গ্রামের সবাইকে জানায়, আমার স্ত্রী গ্রামের ঘটনা সহ্য করতে না পেরে নিজেকে মা লক্ষ্মীর কাছে আহুতি দিয়েছে। প্রকাশবাবু সত্যিটা কাউকে জানায় না। গ্রামের সবাই রাজশ্রী দেবীকে দেবী বলে মনে করে। এরপর দেখা যায় পুলিশ অফিসার ডাক্তারবাবুকে অ্যারেস্ট না করে এই চ্যাপ্টারটা ক্লোজ করে সেখান থেকে চলে যায়। তারপর একদিন ডাক্তার প্রকাশবাবুর চিকিৎসা করতে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তোমার স্ত্রীর কথা তুমি সব জানতে, তাও তুমি গ্রামের সবার সামনে তাকে দেবী কেন বানালে? প্রকাশবাবু বলে, আমার কাছে সম্মানটা অনেক বড়। গ্রামবাসীরা রাজশ্রীকে দেবী বলে মনে করত। তারা সত্যিটা জানতে পারলে খুব কষ্ট পেত, নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলত। তাই আমি সত্যিটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি। এরপর প্রকাশবাবু ডাক্তারকে জিজ্ঞেস করে, সালুকে যেদিন মেরে ফেলা হয় তুমি তো গ্রামে ছিলে না, তাহলে তুমি কি করে জানলে এরা 6 জনই মেরেছে? তো আরেকটা টুইস্ট এখনও বাকি আছে। আর এখানে আরেকটা সত্য উন্মোচিত হয়। পুলি নামের সেই অন্ধ লোকটা আসলে অন্ধ নয়, সে অন্ধ হওয়ার ভান করে থাকতো। সেই রাতে পুলি কলাবাগানে বসে মদ খাচ্ছিল। তখন সেই ঘটনাটা দেখে যে কিভাবে সালুকে মেরে ফেলেছে রাজশ্রী দেবী। পরের দিন সকালে সে ডাক্তার আর রবিকে সব সত্য জানিয়ে দেয়। আর তখন ডাক্তার আর রবি সবাইকে মারার প্ল্যান করে। আর এখানেই এই চমৎকার গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সাসপেন্স থ্রিলার মুভিটি কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।